অশোকনগর রাজ্যের রাজকুমারী ছিলেন ইরাবতী। তিনি ছিলেন অপূর্ব সুন্দরী। রাজবাড়ির পাশেই ছিল একটা ছোট্ট সবুজ বন, আর সেই বনের সাথেই ছিল একটা সুন্দর ঝর্ণা। রাজকুমারী ইরাবতী প্রতিদিন সেখানে বেড়াতে যেত। একদিন বিকালে রাজকুমারী একা একা সেই বনে বেড়াতে গেল। তার হাতে ছিল সুন্দর একটা সোনালী বল। এই বলটা তার খুব প্রিয়। বল নিয়ে লোপালুপি করতে করতে সে ঝর্ণাটার কাছে এসে একটা পাথরের উপর বসল। এমন সময় হঠাৎ তার হাত ফসকে বলটা ঝর্ণার জলে পড়ে গেল। এত গভীরে চলে গেল যে আর দেখাই যায় না। রাজকন্যার মনটা খুব খারাপ হয়ে গেল। সে মুখ ফসকে জোরে বলে উঠল, ইস, কোনোভাবে বলটা যদি আবার ফিরে পেতাম। যেই না এই কথা বলেছে, অমনি একটা মোটাসোটা কোলা ব্যাঙ জলের উপর থেকে মাথা তুলে বলে উঠল, কি গো রাজকুমারী, বলের জন্য মন খারাপ? আমি যদি তোমাকে বলটা তুলে এনে দিই, তাহলে কি তুমি আমাকে ভালোবাসবে? তোমার সাথে তোমার রাজপ্রাসাদে থাকতে দেবে? মোটকা ব্যাঙটার এই কথা শুনে রাজকুমারী রেগে উঠে বলল, কি, তোমার এত বড় সাহস? তুমি ভাবলে কি করে যে তোমার মতো একটা মোটকা বিশ্রী একটা ব্যাঙকে আমি আমার সাথে করে আমার ঘরে নিয়ে যাব? তারপরও যখন এত করে বলছো, যাও আগে আমার বলটা নিয়ে আসো, তারপর দেখব তোমার জন্য কি করা যায়। কোলা ব্যাঙ খুশি হয়ে সাথে সাথেই এক ডুবে ঝর্ণার নিচ থেকে বলটা তুলে এনে ডাঙায় ছুঁড়ে ফেলল। রাজকুমারী তখন করল কি, বলটা তুলে নিয়ে এক দৌড়ে বাড়ি চলে গেল, পাছে ব্যাঙটা আবার তার পিছু নেয়। পরের দিন সকালবেলা রাজকুমারী তার বাবার সাথে বসে খাবার খাচ্ছিল। এমন সময়ে বাইরের সিঁড়িতে একটা অদ্ভুত থপ থপ শব্দ আসতে লাগল, যেন কেউ লাফিয়ে লাফিয়ে উঠে আসছে। কিছুক্ষণের মধ্যেই দরজায় মৃদু আওয়াজ শোনা গেল। সর্দি বসা গলায় কেউ একজন সুর করে বলছে, রাজকুমারী ইরাবতী, দরজা খোলো। ইরাবতীর মনটা ভয়ে কেঁপে উঠল। সে তটস্থ পায়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে সেই কুৎসিত ব্যাঙটা দাঁড়িয়ে। সে তখন দরাম করে তার মুখের উপর দরজা লাগিয়ে দিয়ে আবার ঘরে ফিরে গেল। রাজকুমারীর ভয়ার্ত মুখ দেখে রাজা জানতে চাইলেন কি হয়েছে, কে এসেছে। তখন রাজকুমারী আগের দিনের কথা সব খুলে বলল। সব শুনে রাজা বললেন, তুমি তো তাকে প্রতিশ্রুতি দিয়েছিলে, সেটা রাখা তোমার কর্তব্য। অগত্যা দরজা খুলে রাজকুমারী ব্যাঙটাকে ভেতরে নিয়ে আসলো। ঘরে ঢুকে সেই কোলা ব্যাঙ থপ থপ করে লাফিয়ে লাফিয়ে রাজকুমারীর চেয়ারের পাশে দাঁড়িয়ে বলল, তোমার পাশে আমাকেও একটা চেয়ারে বসাও। তাই করা হলো। তখন সে আবার হুকুম করল, তোমার খাবারটা আমার কাছে নিয়ে আসো, আমি ওখান থেকে একসাথে খাবো। তাও করা হলো। তারপর ব্যাঙ মহাশয় পেট পুড়ে খেয়ে দিয়ে বলল, খেতে খেতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, এখন আমি ঘুমাবো, আমাকে তোমার ঘরে নিয়ে চলো। রাজকুমারী ইরাবতী কি আর করবে, সে রাগে গজগজ করতে করতে ব্যাঙটাকে নিয়ে গেল তার ঘরে। ঘরে ঢুকে ব্যাঙিয়া বড় এক লাফ দিয়ে সোজা রাজকুমারীর ছোট্ট বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। ব্যাঙটার কাণ্ড দেখে ইরাবতীর গা জ্বলে উঠল। সে চেয়ারে বসেই সারা রাত কাটিয়ে দিল। পরদিন সকালে উঠে ব্যাঙটা আর নেই দেখে সে ভাবল যা আপদ বিদায় হয়েছে। এই ভেবে রাজকুমারীর মনটা খুশি হয়ে উঠল। কিন্তু সন্ধ্যার পর তার সেই খুশি আর থাকল না। আবার সে হাজির হলো সন্ধ্যায় এবং আবারও সেই এক ঘটনা। এভাবে পরপর 3 দিন চলল। তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে রাজকন্যা দেখল তার বিছানার ঘুমিয়ে আছে পরম সুন্দর এক যুবক। সেই সুন্দর পুরুষ ঘুম ভেঙে উঠে হতবাক হয়ে যাওয়া রাজকন্যাকে বলল, ভয় পেও না,
আমি সেই কুৎসিত ব্যাঙ। আমি আসলে হীরকগড়ের রাজপুত্র বিমল কুমার। এক ডাইনি বুড়ির অভিশাপে ব্যাঙ হয়ে ঝর্ণায় ছিলাম। পরপর 3 দিন রাজকন্যার বিছানায় ঘুমিয়ে সেই অভিশাপ কেটে গেছে। এখন আমি তোমাকে বিয়ে করতে চাই। এরপর 7 দিন 7 রাত ধরে অনেক ধুমধাম করে তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর রাজপুত্র বিমল কুমার ঘোড়ায় টানা সোনার গাড়িতে করে রাজকন্যা ইরাবতীকে তার হীরকগড়ের রাজপ্রাসাদে নিয়ে গেল। এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।